আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেসের সাথে আমাদের হজম বা ডাইজেশনের কি সম্পর্ক, বা আমরা যদি স্ট্রেসফুল লাইফ লিড করি অথবা বিভিন্ন অসুস্থতায় ভুগি বা আমাদের যদি সঠিক এনভায়রনমেন্ট না থাকে গাটের, তাহলে আমাদের কি ধরনের সমস্যা হজমজনিত হতে পারে, তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো স্ট্রেস আসলে অনেকগুলো ভাবেই আমাদের এই হজমের উপর প্রভাব ফেলে। তো প্রথমে আগে আলোচনা করি যে আমাদের ডায়েট, আমাদের যে খাবার, সেই খাবারটা এখানে যেহেতু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ খাবার ইটসেলফ কজ সাম স্ট্রেস অন দ্য আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম। যদি আমরা রাইট ফুড চয়েসটা ঠিক মতো না করি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের গাট যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা কিন্তু রাইট ফুডগুলো পাবে না, এবং রাইট ফুড না পেলে এবং রাইট এনজাইমগুলো তৈরি না হলে তখন আমাদের গাটের উপর কিন্তু স্ট্রেস তৈরি করে। তো এই জন্য আমাদের পর্যাপ্ত লাইভ ভেজিটেবল খেতে হবে, যেখানে রিয়েল ফুডটা আছে, যার নিউট্রিশন এবং ভিটামিন আছে, কিন্তু ডেড ফুড না। ডেড ফুড বলতে বোঝাচ্ছি যে যেমন আপনি প্রসেস ফুড খাচ্ছেন। প্রসেস মানে কি? যখন আপনাকে কমার্শিয়ালাইজ করা হচ্ছে তখন সেখানে লিভিং যে ম্যাটেরিয়ালগুলো, নিউট্রিশনগুলো, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এনজাইমগুলো মারা যাচ্ছে, যেমন ক্যান ফুড, প্যাকেট জাতীয় ফুড, তারপর হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া, তারপরে হচ্ছে যেটা ভেজিটেবল অয়েল দিয়ে ভাজা পোড়া, হাইড্রোজেনেটেড অয়েল, তারপরে হচ্ছে আমাদের সাদা চিনি, তারপরে রিফাইন্ড কার্বোহাইড্রেটের মধ্যে সাদা আটা, তারপরে সাদা চাল, ইভেন চালও আমরা বলতেছি যে সাদা যতটা বেশি রিফাইন কম করা যায়, ঠিক আছে। এবং জাঙ্ক ফুডের মধ্যে যেগুলো অনেক ভ্যারাইটি অফ জাঙ্ক ফুড আছে, তো এই সবগুলো আমাদের কিন্তু ডেড ফুড। এখানে কিন্তু ক্যালোরি আছে বাট নিউট্রিশন নাই। তো নিউট্রিশন না থাকলে সেটা কিন্তু ক্যালোরি মানে নিউট্রিশন ডেফিসিট হয়। তো নিউট্রিশন ডেফিসিট কিন্তু আলটিমেটলি আমাদের শরীরে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স সহ এই গাট ইস্যুগুলো, আমাদের হজমজনিত সমস্যাগুলো তৈরি করে। তো আমাদের প্রথম বিষয়টা হচ্ছে ডায়েটের ক্ষেত্রে আমাদের রাইট ফুডটা চয়েস করতে হবে, ঠিক আছে। এখানে পর্যাপ্ত ভেজিটেবল থাকবে, অর্গান মিট থাকবে, তারপর হচ্ছে আমাদের গ্রিন লিফি ভেজিটেবল, তারপরে হচ্ছে ফার্মেন্টেড ভেজিটেবল, ঠিক আছে। গ্রাস ফিড মিট পাই, সেটা বেস্ট। এছাড়া আমাদের ভালো গুড অয়েল, ওমেগা 3 যুক্ত অয়েল, ফিশ অয়েল, কড লিভার অয়েল। এছাড়া আমাদের পর্যাপ্ত যেন ভিটামিন ডি থাকে, এছাড়া অন্যান্য ট্রেস মিনারেল এবং মিনারেলগুলো যেন থাকে, সেই ধরনের খাবার চয়েস করতে হবে। তো খাবার যখন আমরা গ্রহণ করি তখন আমাদের মুখের মধ্যে আমরা খাবারগুলো অনেক চাবাতে হয়। তো যখন চাবাই তখন অনেকগুলো এনজাইম রিলিজ হয়। তো সেই এনজাইমগুলো খুব ইম্পর্টেন্ট। এবং স্টমাকে যখন যাই তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইম সেটা রিলিজ হয়, এবং স্মল ইন্টেস্টাইনে যখন যাই তখন সেখানে এনজাইম হয়। এখন যদি আমাদের স্ট্রেসফুল লাইফ লিড করি, আমরা স্ট্রেস থাকে, তাহলে কিন্তু এই এনজাইমগুলো তৈরি হতে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। কারণ এনজাইমগুলো তৈরি হয় শরীরের ডিএনএতে কোড করা আছে, ডিএনএ রেসপন্সে যে মেসেজটা আসে সেইটার এগেনস্টে আমাদের এনজাইমগুলো শরীর প্রডিউস করে। এখন এই এনজাইম তৈরি করতে গেলে শরীরে কোনো কিছু কিন্তু বিনা পয়সায় হয় না, সোজা কথা। যে আপনাকে প্রচুর এনার্জি এখানে এক্সপেন্ডিচার করতে হয়। আপনার এটিপি থেকে এই এনার্জিগুলো পাই, এবং এটিপিগুলো আমার শরীর বিভিন্ন খাবার বা ফুড নিউট্রিশন থেকে আমাদের এটিপি তৈরি হয়, সেলের মাইটোকন্ড্রিয়া তৈরি করে। এবং এই এটিপি এগুলো কোথায় ব্যয় করে? এই শরীরের প্রয়োজনই ব্যয় করে। যে আপনার খাবার খাচ্ছেন, এই খাবারটাকে ডাইজেস্ট করে শরীরে নিয়ে যাওয়া পর্যন্ত বিভিন্ন জিনিস তৈরি করা, যেমন এনজাইম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো তৈরি করতে গেলে এই এটিপিগুলো ব্যয় হয়। সুতরাং আপনি যখন স্ট্রেসফুল লাইফ লিডে থাকি বা আমরা স্ট্রেসে থাকি, সেটা ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল যে স্ট্রেসই থাকি না কেন, সেটা কিন্তু তখন আমাদের শরীরের এনার্জিটা ওই স্ট্রেসের ম্যানেজমেন্টে বা স্ট্রেসকে কমাতে ব্যয় হয়। তো যে কারণে তখন আমাদের শরীরের এনজাইম, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো পর্যাপ্ত তৈরি হতে পারে না। তো তখন কিন্তু এই জন্যে একটা গাটে একটা ইমব্যালেন্স তৈরি হয় বা ঘাটতি তৈরি হয়, যে কারণে হজমজনিত প্রবলেমগুলো বেশি দেখা দেয়। এছাড়া আমাদের খাবার যখন নিউট্রিশন আমরা ইন্টেস্টাইনে গেল, ইন্টেস্টাইনে যাওয়ার পরে যখন ছোটো ছোটো অংশে ভাগ হয়ে গেল, যেমন কার্বোহাইড্রেট ভেঙে বিভিন্ন গ্লুকোজ বা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড হলো, প্রোটিন ভেঙে বিভিন্ন পলিপেপটাইড, অ্যামাইনো অ্যাসিড হলো, ফ্যাট ভেঙে বিভিন্ন লিপিড পার্টিকেল এবং ফ্যাটি অ্যাসিড হলো, তখন আলটিমেটলি শরীরে এটা লাইনিং এপিথেলিয়াম, যেটা আমাদের স্মল ইন্টেস্টাইনে এবং লার্জ ইন্টেস্টাইনে, সেখানে সিঙ্গেল লেয়ার, একটা লেয়ারের সেল থাকে, সেখান থেকে আমাদের ব্লাডে চলে যাচ্ছে। তো এই ব্লাডে অ্যাবজর্পশন হওয়ার পরে এই ব্লাড থেকে আবার সেই নিউট্রিশনগুলো কোষে চলে যাচ্ছে। তো এই কোষে যাওয়ার পরে আমাদের এই কোষ তখন সেটাকে নিচ্ছে এবং এটা থেকে এটিপি তৈরি করছে। এবং এই কোষে যখন এই নিউট্রিশনগুলো আসছে, তখন এটা অ্যানাবলিজম যেটা আমরা বলবো, যেটা হচ্ছে এখানে গ্রোথ এবং রিপেয়ার, অর্থাৎ আমাদের শরীরে যেসব বিষয়গুলো প্রয়োজন, যেমন এনজাইম তৈরি করা, তারপরে বিভিন্ন প্রোটিন তৈরি করা, বিভিন্ন লিপিড পার্টিকেল তৈরি করা, বিভিন্ন হরমোন তৈরি করা, এগুলো কিন্তু এই খাবার যেগুলো আমরা গ্রহণ করছি সেগুলোই কিন্তু আলটিমেটলি এগুলো তৈরি করতে ব্যয় হচ্ছে। তো এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটা ব্যাঘাত ঘটে যদি আপনার স্ট্রেসফুল লাইফে থাকেন।
তো এখন আমাদের বডিতে দুইটা সিস্টেম, ইনফ্যাক্ট একটা সিস্টেম খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এর মধ্যে দুইটা পার্ট, একটা সিম্প্যাথেটিক এবং একটা প্যারাসিম্প্যাথেটিক। তো সিম্প্যাথেটিকটা হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স, অর্থাৎ আমি যখন খুব স্ট্রেসফুল লাইফ লিড করি বা খুব ইমার্জেন্সি সিচুয়েশনে থাকি তখন এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট হয়। আর যখন আমি রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, অর্থাৎ আমি যখন রিল্যাক্স মুডে থাকি তখন সেটা প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিগুলো তখন অ্যাক্টিভেট হয়। এখন যদি আমরা শরীরে যদি আমরা ইমার্জেন্সি মুডে থাকি, অর্থাৎ সবসময় যদি আমরা পেরেশানি বা স্ট্রেসফুল লাইফ লিড করি, ঠিকমতো না ঘুমাই, তারপর হচ্ছে আমাদের জবে যদি স্যাটিসফ্যাকশন না থাকে, আমাদের ঘুম ভালো না থাকে, আমরা শুধু ভয়, আতঙ্ক বা বিভিন্ন অ্যাংজাইটি বা বিভিন্ন ডিমান্ড, আমাদের যেহেতু বর্তমানে হেকটিক লাইফ আমরা লিড করছি, খুব চাহিদা এবং আমরা শান্তি খুঁজে পাচ্ছি না, তো এই ধরনের যদি স্ট্রেসফুল লাইফে থাকি তাহলে কিন্তু আমাদের সিম্প্যাথেটিক মুডটা অ্যাক্টিভেট থাকবে। তো সিম্প্যাথেটিক মুড অ্যাক্টিভেট হলে কি হয়, আমাদের ব্রেইন থেকে এবং আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন রিলিজ হয়, যেটা কিন্তু আমার আলটিমেটলি কর্টিসল রিলিজ করে এবং আমাদের এই এনার্জিগুলো ব্যয় হয়ে যায় এবং প্রচুর এনার্জি রিলিজ হয় এবং এই ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সটাকে কাভার করতে শরীর কিন্তু ক্লান্ত হয়ে পড়ে একসময় ব্যয় করতে করতে। আর রেস্ট অ্যান্ড ডাইজেশনে যখন আমরা বিশ্রাম নিই তখন যে অংশটা হয় টোটাল ডাইজেশন করা, এই যে টোটাল প্রসেসটা বললাম, খাবার এনজাইম তৈরি করা, হাইড্রোক্লিক অ্যাসিড তৈরি করা, খাবার ঠিকমতো পাস করা, শরীরের মধ্যে খাবার প্রবেশ করা এবং কোষের মধ্যে যে আলটিমেটলি খাবারটা পৌঁছে ওখান থেকে আমাদের শরীরে গ্রোথ তৈরি করা, হরমোন তৈরি করা, এনজাইম তৈরি করা, এই বিষয়গুলো ব্যাঘাত ঘটে যদি আমরা সিম্প্যাথেটিক মোডে থাকি। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই বিষয়গুলো টোটালটা বোঝা উচিত, কারণ এটা আজকে আলোচনা এই কারণে করছি যে এই টোটাল বিষয়টাকে মাথায় রেখে আপনাকে ট্রিটমেন্ট বা আপনার সমস্যাগুলোকে আপনার চিন্তা করতে হবে। আপনি বিচ্ছিন্নভাবে কোনো একটা জিনিসকে আপনি যদি ট্রিটমেন্টের আওতায় আনেন তাহলে কিন্তু এটা মানে বিক্ষিপ্ত বা একটা পার্শিয়াল ট্রিটমেন্ট হবে, কমপ্লিট ট্রিটমেন্ট হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইএনএস, এটা হচ্ছে এন্টারিক নার্ভাস সিস্টেম। এন্টারিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের গাটে, আমাদের স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের কোষগুলোর মধ্যে, এবং এখানে অনেকগুলো লেয়ার আছে, এই লেয়ারগুলোর মাঝখানে যেহেতু পাইপের মতো এর মধ্যে ভিতরে অনেকগুলো লেয়ার আছে, এখানে এই লেয়ারগুলোর মাঝখানে যে নার্ভাস সিস্টেম আছে, নার্ভগুলো আছে, সেই নার্ভের সাথে আমাদের ভিতরে যে কোলনের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে তাদের একটা যোগাযোগ হয়, ঠিক আছে। বিভিন্ন নিউরোট্রান্সমিটার রিলিজ করে নার্ভগুলো থেকে, ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন তার মেটাবোলাইট রিলিজ করে, তো এটা একটা ইন্টারাকশন হয়। সুতরাং গুড ব্যাকটেরিয়া গুড নিউরোট্রান্সমিটার তৈরি করতে সাহায্য করে, গুড সিগন্যাল দেয় এবং এই সিগন্যালটা ভ্যাগাস নার্ভের মাধ্যমে ব্রেনে যায় এবং ব্রেন থেকেও ভাইস ভার্সা সিগন্যালগুলো আমাদের গাটে আসে। তাহলে এই যে ব্রেন গাট যে এক্সিস যে থ্রু ভেগাস নার্ভ, তো সেটা কিন্তু ব্যাঘাত ঘটে যদি আমরা স্ট্রেসফুল লাইফ লিড করি। তো তাহলে আমাদের এখানে বোঝার ব্যাপার হচ্ছে যে আমরা এই এন্টারিক নার্ভাস সিস্টেমকে হেলদি রাখার জন্য আমাদেরকে গুড ব্যাকটেরিয়া রিস্টোর করতে হবে। তো এখন ব্যাকটেরিয়া কখন নষ্ট হয়, যদি স্ট্রেসফুল লাইফ লিড করি বা স্ট্রেসে থাকি, তাহলে আমাদের খারাপ ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হচ্ছে এবং তারা একটা বায়োফিল্ম তৈরি করছে, অর্থাৎ একটা প্রাচীর তৈরি করছে, যেটার কারণে তাদেরকে সহজেই মারা যাচ্ছে না এবং তারা কিন্তু প্রোটেক্টেড থাকতেছে এবং তারা বিভিন্ন খারাপ মেটাবোলাইট তৈরি করে এবং এই মেটাবোলাইটগুলো ব্লাডের মাধ্যমে মিশে যে আমাদের ব্রেনে চলে যাচ্ছে এবং আমরা খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, আমরা রেগে যাচ্ছি বা আমাদের জাঙ্ক ফুড খাওয়ার প্রতি আগ্রহ হয়। একটা গবেষণা দেখা গেছে খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে আসলে আমাদের মানে মাইক্রোবায়োম নিয়ে অনেক গবেষণা হচ্ছে সারা ওয়ার্ল্ডে। মাইক্রোবায়োমটা এরকম যে আমরা কি খাবো না খাবো সেটা কিন্তু আমাদের পেটের ব্যাকটেরিয়াগুলো তৈরি করে দিচ্ছে। একটা গবেষণা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে মানে মাইক্রোবায়োমের বৈচিত্র্য আলাদা, এক একজন মানুষের মাইক্রোবায়োম আলাদা এবং মাইক্রোবায়োমটা আসলে যদি খারাপ মাইক্রোবায়োম যদি ওভার পপুলেটেড হয় তাহলে কী করবে, তারা এমন কিছু সিগন্যাল দেয় যেটা আমাদের খারাপ জিনিস খাওয়ার প্রতি একটা ক্রেভিং তৈরি হয়। খারাপ বলতে এই জাঙ্ক ফুড, প্রসেস ফুড, সুগার ফুড, তো এই জাতীয় খাবারগুলোর প্রতি আগ্রহ হয়। কিন্তু যখন আপনি আবার ভালো মাইক্রোবায়োম গ্রো করবেন তখন দেখা যাবে যে আপনার ভালো খাবারের প্রতি আপনার ফ্যাসিনেশন তৈরি হচ্ছে। তো সেটা খুব ইন্টারেস্টিং গবেষণা। তো যাই হোক, আরেকটা হচ্ছে যে আমাদের যত বেশি আমরা স্ট্রেসফুল লাইফ লিড করবো, আমাদের ইন্টেস্টাইনাল স্পেশালি স্টমাকের লাইনিং থেকে শুরু করে ইন্টেস্টাইনে এখানে যে মিউকোসা লেয়ার আছে সেখানে ইরোশন হয়। ইরোশন হয় মানে ক্ষয়ে যায় এবং এখান থেকে অনেক সময় এইচ পাইলোরির মতো ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয় এবং এখান থেকে আলসার হতে পারে, ব্লিডিং হতে পারে, এই সমস্যা হয়। এছাড়া ট্রানজিট টাইম কমে যায়। ট্রানজিট টাইম মানে হচ্ছে পেটের যে পেরিস্টালটিক যে মুভমেন্ট সেটা যদি সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয় তাহলে কী হবে, তাহলে গতিটা কমে যাবে, প্যারাসিম্প্যাথেটিক ডাউন হয়ে যাবে। দুইটা একসাথে কিন্তু বাড়বে না, বডিতে দাঁড়িপাল্লার মতো। যদি সিম্প্যাথেটিকটা বেশি হয় তাহলে প্যারাসিম্প্যাথেটিকটা কমে যাবে। তো এখন সিম্প্যাথেটিক যদি ওভার অ্যাক্টিভিটি সবসময় হয়, স্ট্রেসফুল মোডে থাকে, তাহলে এই ট্রানজিট টাইম কমে যাবে, তাহলে পায়খানা কষা হচ্ছে, আমাদের পেটে অস্বস্তি লাগতেছে, খারাপ লাগতেছে, এই সমস্যাগুলো হবে। লিকি গাটের সমস্যাগুলো হয়। লিকি গাট মানে হচ্ছে সেখানে অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে বিভিন্ন টক্সিন বা ব্যাকটেরিয়া ওভারগ্রোথের কারণে। তারপর হচ্ছে রং প্রোটিনগুলো রং প্লেসে চলে আসতেছে, যে কারণে এই সেলগুলো মাঝখানে গ্যাপ তৈরি হয়ে অ্যালার্জেন বা প্রোটিনগুলো ব্লাডে যাচ্ছে এবং এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে আমাদের শরীরে বিভিন্ন অটোইমিউন ডিজিজ স্টার্ট করছে। সেটা লিকি গাট থেকে সেটা সূত্রপাত হয়। এছাড়া ব্যাকটেরিয়া ইমব্যালেন্স তো আমরা বললামই,
আইবিএস জাতীয় সমস্যাগুলো এখানে তৈরি হয়, এখানে ইনফ্লামেশন দায়ী, এবং ব্যাকটেরিয়া ডাইভার্সিটি কমে যায়, অর্থাৎ বৈচিত্র্যতা কমে যায়। সুতরাং ব্যাকটেরিয়া যত বেশি স্ট্রেইন থাকবে, যত বেশি বৈচিত্র্যপূর্ণ ব্যাকটেরিয়া থাকবে, তত বেশি আমাদের হেলদি শরীর থাকবে। কারণ বৈচিত্র্যপূর্ণ ব্যাকটেরিয়া বৈচিত্র্যপূর্ণ নিউরোট্রান্সমিটার তৈরি করতেছে, এবং এদের সাথে যে এন্টারিক নার্ভাস সিস্টেমের যে ইন্টারাকশন, এইটার মাধ্যমে আমাদের শরীরে রাইট মেসেজগুলো পৌঁছাচ্ছে, এবং শরীরে যেটা যেটা ঘাটতি আছে সেগুলো কিন্তু তারা সেই মেসেজের মাধ্যমে আদায় করে নিচ্ছে। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এখন একটা কোশ্চেন আমরা বলি যে পেট ভালো যার সব ভালো তার, অনেক একটা কথা আছে, এবং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা বর্তমানে আমরা জানি যে পেটকে বা ইন্টেস্টাইনকে বলা হয় সেকেন্ড ব্রেইন, হ্যাঁ, ইন্টেস্টাইন বা কোলনকে। কারণ কি? কারণ ইন্টেস্টাইন বা এখানে যে আমাদের ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, এই ব্যাকটেরিয়াগুলো কিছু ব্যাকটেরিয়ার প্রভাবে এবং এন্টারিক নার্ভাস সিস্টেম থেকে গাবা এবং সেরোটোনিন, দুইটা নিউরোট্রান্সমিটার, যেটা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, তো এটা তৈরি হয়, এবং সেরোটোনিনটা হচ্ছে 90% তৈরি হচ্ছে আমাদের এই পেট থেকে, ওয়ারাস মাত্র 10% তৈরি হয় আমাদের ব্রেন থেকে। সুতরাং এই জন্য এটাকে বলা হয় সেকেন্ড ব্রেন, অনেকে আবার ফার্স্ট ব্রেনও বলে, যেটি হোক। তো এই সেরোটোনিন যত আপনার ভালো তৈরি হবে, তখন আপনি কিন্তু তত ধীর স্থির, শান্ত, চিন্তাশীল, আশেপাশের সব কিছু সম্পর্কে ওয়েল অ্যালার্ট, খুব ভালো ব্যবহারের মানুষ, আপনাকে একটা কমপ্লিট মানুষ হিসেবে আপনাকে বিবেচনা করা যাবে। কিন্তু যদি আপনার সেরোটোনিন কমে যায়, আমরা কিন্তু খিটখিটে মেজাজ, অ্যাংজাইটি, ভয়, আতঙ্কগ্রস্ত, এই ধরনের একটা ইরিটেবল মানুষে পরিণত হব। আচ্ছা, তো এখন এই যে স্ট্রেসগুলো বললাম, তো স্ট্রেসের অনেকগুলো দিক আছে। যেমন আপনার আসলে আমাদের ভালো হতে গেলে আমাদের ইমোশনাল স্ট্রেসগুলো আমাদের ওভারকাম করতে হবে, আমাদের অ্যাংজাইটি, ফেয়ার, এগুলো আসলে কনসিডার করতে হবে যে আসলে কী কারণে অ্যাংজাইটি, ফেয়ার হচ্ছে, সেগুলোকে ঠিকঠাক করা কাউন্সিলিংয়ের মাধ্যমে। এছাড়া আমাদের অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমাদের সমস্যাগুলো বেশি হয়, কারণ অ্যান্টিবায়োটিক খেলে গুড ব্যাকটেরিয়াগুলো কমে যায়। তো গুড ব্যাকটেরিয়াগুলো কমে গেলে, গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া দুটোই কমে, কিন্তু গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া যে ইমব্যালেন্স তৈরি হয়, সেই ইমব্যালেন্সের কারণে অ্যান্টিবায়োটিক পরবর্তীতে এই অ্যাংজাইটি, অস্থিরতা, টেনশন বা খাবার হজম প্রক্রিয়াগুলো অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সমস্যাগুলো পেশেন্টরা ভোগেন। এছাড়া খাবারগুলো অনেক সময় জিএমও খাবার হয়ে গেছে, জেনেটিক্যালি মডিফাইড, যে কারণে সেই খাবারগুলোকে ব্রেকডাউন করা এনজাইম আমাদের শরীরে ঘাটতি থাকে, তো যে কারণে সেই খাবারগুলোতে সমস্যা তৈরি হয়। এবং বিভিন্ন পেস্টিসাইড, হার্বিসাইড ব্যবহার করে, কীটনাশক, যেগুলো আসলে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, আমাদের গুড ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দিচ্ছে। খাবারের পানিতে অনেক সময় ক্লোরিন থাকছে বা বিভিন্ন জিনিস থাকছে, যেটা কারণে আমাদের এই গুড ব্যাকটেরিয়াগুলো কমে যাচ্ছে। তো এই বিষয়গুলো আসলে আমাদের খেয়াল রাখতে হবে যে হজমের ঠিক রাখার জন্য, ঠিক আছে। তো এখন আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করব, কিন্তু শেষ করার আগে বলছি যে স্ট্রেস আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হজমের সাথে। তো স্ট্রেসফুল লাইফ যারা লিড করছি, তারা এখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং যাদের গাট ব্যাকটেরিয়া ইমব্যালেন্স আছে, বা এই হাইপোথ্যালামাস, পিটুইটারি, যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যে এক্সিস আছে, সেই এক্সিসে যদি কোনো প্রবলেম থাকে, অথবা ব্রেইন গাট কানেকশন যেটা ভ্যাগাস নার্ভের মাধ্যমে হয়, সেখানে যদি প্রবলেম থাকে, সেগুলো আপনার একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার এই জায়গাগুলো ঠিক করে নেওয়া উচিত। তাহলে আপনার এই টোটাল বিষয়টা আপনার সুন্দর একটা হারমোনিয়াস ওয়েতে, সুন্দর একটা ব্যালেন্সে চলে আসবে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।